আসসালামু আলাইকুম। শুরু করছি অবাধ্য পেচুটান উপন্যাস। লিখেছেন সাদিয়া শওকত বাবলি। পর্ব সংখ্যা ৪। পৃথা দৌড়ে বেরিয়ে এলো তুর্যদের বিল্ডিং থেকে। তবে সে এসেই থামল না বিল্ডিং সম্মুখে। দৌড়ে আরও কিছু দূরে গিয়ে থমকে দাঁড়ালো। হাঁটুতে ভর দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। অতঃপর আবার স্বাভাবিক গতিতে হাঁটা শুরু করলো। কিন্তু কিছুটা দূরে যেতেই পৃথা অনুভব করল তার নাম ধরে ডাকছে কেউ একজন। পুরুষালী সে কণ্ঠস্বর। আবার ওই ব্রিটিশ পাগল আর তার চেলাটা না তো? মেয়েটা দাঁড়ালো না, পায়ের গতি বাড়িয়ে দিল। তবে তাই বলে পেছন থেকে তার নাম ধরে ডাকাটা থামেনি, বরং আরো বেশি করে শোনা যাচ্ছে ডাকটা। পৃথা আবারও দৌড়াতে গিয়েও থেমে গেল। কণ্ঠস্বরটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। আরশ কিংবা তুর্যের কণ্ঠ নেই মনে হচ্ছে না। পৃথা থমকে দাঁড়ালো। পেছন ফিরে তাকাতে চোখে পড়ল অতি পরিচিত একটি মুখশ্রী। এ তো পৃথ্বী কলেজের একজন সম্মানীয় অধ্যাপক নাহিদ স্যার। যদিও বয়সে নিতান্তই অল্প বয়স্ক পুরুষ সে, তবুও স্যার তো তাদের পড়ায়। অথচ তার এত ডাকাডাকি সত্ত্বেও পৃথা চলে যাচ্ছিল বেয়াদবের মতো। মনে মনে অনুতপ্ত হলো মেয়েটা। ততক্ষণে তার সম্মুখে এসে দাঁড়ালো নাহিদ। হাঁপাতে হাঁপাতে বলল, কতক্ষণ ধরে ডাকছি আপনাকে, শুনছেন না? পৃথা জিহ্বা নাড়িয়ে উষ্ঠ ভেজালো। আমতা আমতা করে বলল, দুঃখিত স্যার, আমি শুনিনি। নাহিদ আর এই বিষয়ে তেমন কথা বাড়ালো না। স্বভাব সুলভ উষ্ঠে হাসি ফুটিয়ে বলল, আপনি এখানে? জি, আমার বাসায় এখানে স্যার। ও, আমি একটা কাজে এসেছিলাম এখানে। তা কলেজে যাচ্ছেন নাকি? পৃথা মাথা নাড়ল, মুখে জবাব দিল হ্যাঁ। নাহিদ আবারও হাসল, অতঃপর বলল, আমিও যাচ্ছি, চলুন একসাথে যাই আমরা। পৃথা বারণ করতে চেয়েও পারল না। হাজার হলেও শিক্ষক মানুষ, তার মুখের উপর না কিভাবে বলবে। পৃথা সায় জানালো নাহিদের কথায়। পাশাপাশি হাঁটতে শুরু করলো দুজন। ততক্ষণে তুর্যও নিচে চলে এসেছে আরশকে নিয়ে। বিল্ডিং এর সম্মুখে দাঁড়াতে তার চোখে পড়ল অপ্রত্যাশিত দৃশ্যটি। তার বউয়ের পাশে কিনা অন্য একটা ছেলে হেঁটে যাচ্ছে, আর তার বউ কি সুন্দর অবলীলা হেঁটে যাচ্ছে ওই অল্প বয়সী ছোকরার পাশে। তুর্যের চোখ দুটো জ্বলে উঠল, চোয়াল শক্ত হয়ে এলো মুহূর্তেই। বক্ষপিঞ্জরে জ্বলে উঠল হিংসাত্মক মনোভাব। তুর্য অগ্নিদৃষ্টিতে তাকালো পৃথার পানে। ভারী কণ্ঠে বলল, এই শিয়ালের বাচ্চাটা আবার কে? খোঁজ নে আরশ। আরশ তুর্যের আসার কিছুটা আগেই এখানে এসে দাঁড়িয়েছিল, তাই পৃথার সাথে থাকা ছেলেটাকে বেশ ভালোভাবেই দেখে নিয়েছিল। আরশ পৃথা এবং নাহিদের হাঁটার পানে দৃষ্টি রেখে বলল, খোঁজ নিতে হবে না স্যার, ছেলেটা ম্যামের কলেজের শিক্ষক মোহাম্মদ নাহিদ ভুইয়া। প্রথম যেদিন ম্যামকে খুঁজতে তার কলেজে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম। আরশের কথায় তুর্যের ক্রোধ যেন বাড়ল আরো। কপালের রগগুলো ফুলে ফেপে নীলচে হয়ে ধরা দিল সাথে সাথে। থমথমে কণ্ঠে সে বলল, মহিলা কলেজে কেন অল্প বয়সী শিক্ষক থাকবে? দেশে কি মহিলা শিক্ষক কিংবা বয়স্ক শিক্ষকের অভাব পড়েছিল? আরশ তাকালো তুর্যের ক্রোধিত মুখপানে। আমতা আমতা করে বলল, আমি আগেই বলেছি স্যার, শিক্ষক পিতার সমতুল্য। তুর্য কটমট করে তাকালো আরশের পানে, দাঁতে দাঁত চেপে বলল, চুপ থাক আহমক। তোর ওই ব্যাটাকে কোন দিক থেকে আমার বউয়ের বাপ মনে হচ্ছে? এই ব্যাটার সাথে কি এখন আমার শাশুড়িকে বিয়ে দেওয়া যাবে? এই ব্যাটা কি আমার শাশুড়ির মতো অর্ধবুড়ির পানে দুষ্টু দৃষ্টি দিবে? উল্টো এর হাব ভাব দেখে মনে হচ্ছে এটা আমার শাশুড়ির মেয়ের দিকে দুষ্টু দৃষ্টি দেওয়ার জন্য প্রস্তুত। আরশ আর কিছু বলার অবকাশ পেল না। তুর্য তো ভুল কিছু বলেনি। আর তাছাড়া এই নাহিদ ব্যাটার হাব ভাবও খুব একটা ভালো ঠেকেনি তার নিকট। কলেজের স্যাররা থাকবে ভাব নিয়ে, তাদের আচরণ হবে অন্যরকম। তা নয়, এ তো ছাত্রীর পেছনে পেছনে দৌড়ে ছাত্রীর সাথে ভাব বিনিময় করে। কোন কলেজের শিক্ষক ছাত্রী তার ডাকে সাড়া না দিলে পেছনে পেছনে দৌড় শুরু করে? নিশ্চয়ই এই নাহিদ শিয়ালের মনে অন্য কিছু চলছে। সময় গড়ালো। পৃথার কলেজ ছুটি হয়েছে মাত্রই। কলেজের সম্মুখে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তুর্য এবং আরশ। অপেক্ষা করছে পৃথার জন্য। মেয়েটাকে গেট থেকে বেরিয়ে আসতে দেখেই গাড়িতে উঠে বসলো তুর্য। পৃথা তাদের গাড়ির কাছাকাছি আসতেই একটু গলা বাড়িয়ে ছেলেটা বলল, গাড়িতে উঠে এসো পৃথা। আচমকা কারো এমন কথায় হকচকালো মেয়েটা। তবে পরক্ষণেই পাশ ফিরে তুর্যকে দেখে ভ্রু কুঁচকে এলো। সাথে কিছুটা ভয়ও লাগলো। এই পাগলটা আবার এখানে কেন চলে এসেছে? আগে তো তাকে একদম দেখতেই পারতো না।
আর এখন পিছন ছাড়ছে না। এদের উদ্দেশ্য কি? তারপর আবার গাড়িতে উঠতে বলছে। কোথায় না কোথায় নিয়ে গুম করে দিবে, বা তার সাথে কোনো খারাপ কাজও করতে পারে। কথাগুলো ভাবতে আটকে উঠল পৃথার নাজুক কিশোরী হৃদয়। আজকাল কোনো মেয়েই তো নিরাপদ নয়। রোজই পত্রিকা খুললে অসংখ্য মেয়েদের সম্ভ্রম হারানোর হাহাকার চোখে পড়ে। সেখানে এই লোক তো পৃথার অপরিচিত। পৃথার হৃদয়ে ভয় টানা মিলল। দুই হাতে সে খাঁচে ধরল নিজের কলেজ ড্রেসের দুই পাশ। তখনই আবার ভেসে এলো তুর্যের ভারী কণ্ঠস্বর। থমথমে কণ্ঠে সে বলল, গাড়িতে উঠে এসো। পৃথা আর দেরি করল না একটুও। তুর্যের পানে একবার তাকে আবারও দৌড় শুরু করলো সামনের দিকে। তুর্যের কপালে ভাঁজ পড়ল। এমনি সকালে অন্য পুরুষের সাথে দেখে মেজাজটা চটেছিল। এখন আবার এই মেয়ে তাকে উপেক্ষা করল। সকালেও তাকে উপেক্ষা করে দৌড়ে চলে গেল, আবার এখনো। অথচ সকালে পরপুরুষের সাথে কি সুন্দর হেসে খেলে হেঁটে গেল। শরীরের রক্ত যেন টক বগিয়ে ফুটে উঠল ছেলেটার। লম্বা লম্বা পা ফেলে সে এগিয়ে গেল পৃথার পানে। দুপুরের দিকে রাস্তা ফাঁকা থাকায় অল্পতেই মেয়েটাকে ধরে ফেলল তুর্য। পৃথা তবুও তুর্যের হাত থেকে পালানোর চেষ্টা চালালো, কিন্তু ছেলেটা ছাড়ল না তাকে, বরং এক প্রকার টেনে হিঁচড়ে ছুঁড়ে ফেলল গাড়ির ভেতরের দিকে। অতঃপর নিজেও গাড়ির ভেতরে ঢুকে বসল। পৃথার এক হাত শক্ত করে ধরে আরশকে আদেশের সুরে বলল, বাহিরে যা তুই। তুর্যের আদেশ আসতে দেরি। আরশের বেরিয়ে যেতে দেরি হলো না। আরশ যেন টুপ করে লাফিয়ে গাড়ির বাইরে পড়ল। সাথে সাথে গাড়ির দরজা লক করে দিল তুর্য। পৃথার হাত ছেড়ে দিয়ে গা এলিয়ে দিল সিটের সাথে। পৃথার ভয় আরো বাড়ল। আগে তো তাও একজন সুস্থ মানুষ আরশ তাদের সাথে ছিল, আর এখন সে একা একটা অর্ধপাগল ব্রিটিশ পুরুষের সাথে গাড়ির ভেতরে। এ লোক যদি তাকে কিছু করেও ফেলে, সে অবলা একজন মেয়ে মানুষ হয়ে কিছুই করতে পারবে না। যদি মেরে টেরে ফেলে দেয়? ভয়ে গলা শুকিয়ে এলো পৃথার। না না, এই পরিস্থিতিতে কোনোভাবেই তাকে দমে গেলে চলবে না। যে করেই হোক নিজেকে নিরাপদ রাখতে হবে। এখান থেকে বেরোতে হবে অতি দ্রুত। পৃথা দুই হাত উঁচিয়ে গাড়ির জানালায় আঘাত করতে শুরু করলো। চেঁচিয়ে বলল, কেউ আছেন? দয়া করে সাহায্য করুন আমাকে। এই খারাপ লোকটা আমাকে তুলে নিয়েছে। তুর্য নিজের চোখ বন্ধ করে নিল। তাচ্ছিল্যের স্বরে বলল, তুমি ভয় পেলে, চিৎকার করলে, অথচ তুমি জানলেই না পৃথিবীতে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমার নিকট নিরাপদ তুমি। স্বামী আমি তোমার। পৃথা নিজের চিৎকার চেঁচামেচিতে তুর্যের বলা নিচু কণ্ঠের একটা শব্দ তার কর্ণে পৌঁছল না। ছেলেটা শেষ এক পলক তাকালো ব্যস্ত পৃথার পানে, অতঃপর চোখ বন্ধ করে পড়ে রইল আগের মতোই। পৃথা কতক্ষণ চিৎকার চেঁচামেচি করল, অতঃপর ক্লান্ত হয়ে নিশ্চুপ হয়ে গেল। তুর্য চোখ মেলে তাকালো পৃথার পানে, উষ্ট্র বাঁকিয়ে বলল, দম শেষ। পৃথা কটমট করে তাকালো তুর্যের পানে, ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনি আমাকে এখানে তুলে কেন নিচ্ছেন, বদলোক একটা? তুর্য নড়ে চড়ে উঠল। সোজা হয়ে বসে গাড়ির পেছনের দিক থেকে এক বোতল পানি বের করে আনল। পৃথার পানে বাড়িয়ে দিয়ে বলল, পানি খেয়ে নাও। ইস, হাঁপিয়ে গেছে একদম। পৃথা পানিটা হাতে নিল না, বরং তেতে ওঠা কণ্ঠে বলল, খাবো না আমি আপনার পানি, নামিয়ে দিন আপনি আমাকে। তুর্যের মেজাজটা সেই সকাল থেকে চটে আছে, যার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করছে। খুঁজতে খুঁজতে ছুটে এসেছে সেই সুদূর ঢাকা থেকে রাজশাহীতে, তবুও কাউকে নিজের করে পায়নি। সেই বউ কিনা তার চোখের সম্মুখে তাকেই উপেক্ষা করে অন্য পুরুষের পাশ ঘেঁষে রাস্তায় হাঁটে। আর যত অভিনয় তার সম্মুখে। তুর্য তবুও নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালাচ্ছে। সে কখনই চায় না এই বাচ্চা বউটার উপরে তার ক্রোধের কোনো লেশমাত্র পড়ুক। তুর্য জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল, মুরগির বাচ্চার মতো থাকো। এভাবে বাচ্চাওয়ালা মুরগির মতো ফুসফুস না করে পানিটা গলা ঢালো। চিৎকার চেঁচামেচি করতে করতে ঘেমে গেছ। আমাকে নিয়ে আপনাকে এত ভাবতে হবে না, আমাকে নামিয়ে দিন এক্ষুনি। পৃথার কাট কাট কণ্ঠস্বর, দাঁতের দাঁত চাপল তুর্য। নিজেকে যথাসম্ভব নিয়ন্ত্রণে রেখে বলল, নামিয়ে দেব অবশ্যই, তবে তোমার বাসা পর্যন্ত গিয়ে। আমি আপনার সাথে যাব না, ব্রিটিশ বদলোক। তুর্য এবার আর নিজেকে ধরে রাখতে পারল না। ভেতর থেকে ক্রোধ যেন উপচে বেরিয়ে আসতে চাইছে ছেলেটার। চোয়াল শক্ত হয়ে এলো তুর্যের। তার ললাটে পরিপুষ্ট হাতটা বাড়িয়ে হুট করে সে চেপে ধরল পৃথার সুডুল নরম কোমরখানা।
সেখানে বেশ শক্তপোক্তভাবে চেপে ধরে মেয়েটাকে নিয়ে এলো নিজের নিকট। দাঁতে দাঁত চেপে বলল, তা আমার সাথে যাবে কেন? যাবে তো ওই কলেজের অল্প বয়স্ক কচি কোনো স্যারের সাথে। তুর্যের কণ্ঠ নিঃসৃত কোনো কথা তেমনভাবে পৌঁছল না পৃথার কর্ণে। মেয়েটা বরং নাজেহাল হয়ে উঠেছে তুর্যের অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে। এই প্রথম পৃথার অঙ্গে কোনো পুরুষের ছোঁয়া, তাও এতটা গভীরভাবে, শরীরের গভীরতম এক স্থানে। মেয়েটা ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কেমন। তীব্র অস্বস্তি বোধে নাজুক হয়ে পড়েছে ছোট মেয়েটার কিশোরী হৃদয়। ভিতরে ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। এলোমেলো দৃষ্টি ফেলল পৃথা। কম্পিত কণ্ঠে বলল, আমাকে ছেড়ে কথা বলুন। তুর্য ছাড়ল না, বরং টেনে মেয়েটাকে আরো নিকটে নিল। পৃথার মুখের কাছে মুখ নিয়ে বলল, ছাড়বো না। কি করবে তুমি? তুর্যের প্রতিটি নিঃশ্বাসের বায়ু আছড়ে পড়ছে পৃথার চোখে মুখে। পরম আবেশে চোখ বন্ধ করে নিল মেয়েটা। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, তুর্যের এই অনাকাঙ্ক্ষিত স্পর্শ পৃথার কেমন খারাপ লাগছে না। পৃথা শুনেছে পুরুষ মানুষের অযাচিত স্পর্শ খারাপ স্পর্শ বা কুনজর নাকি নারীরা বুঝতে পারে। পৃথাও হয়তো এর আগে এমন স্পর্শের কখনো সম্মুখীন হয়নি। তবে কোনো পুরুষের নজর দেখি বুঝে নিতে পারত কোনটা ভালো নজর এবং কোনটা খারাপ নজর। তবে আজ কেন এই স্পর্শের মানে সে বুঝতে পারছে না। এই অপরিচিত স্পর্শ খারাপ লাগছে না পৃথার নিকট, আবার ভালোও লাগছে না। কেমন দুটানার মন মুচেছে। লজ্জা, ভয়, সংকোচ, সংশয়ে হৃদয় আবদ্ধ হয়েছে। তবুও কেন যেন পৃথা জোর গলায় কিছু বলতে পারছে না। এটাই বোধহয় পবিত্র সম্পর্কের বন্ধন। লোকমুখে শোনা যায়, বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হলেই দুই নরনারীর মধ্যে সৃষ্টিকর্তা এক অদৃশ্য বন্ধনের সৃষ্টি করে সাথে সাথেই। কথাটা বোধহয় বহুলাংশে সত্যি। তাই না জেনে না বুঝেও তুর্যের স্পর্শকে খারাপের খাতায় ফেলতে পারছে না মেয়েটা। পৃথার চোখ বন্ধ রেখে শীতল কণ্ঠে বলল, চিৎকার করবো আমি? তুর্য বাঁকা হাসল। পৃথার মনের অবস্থা একটু হলেও বুঝল সে। ক্ষীণ কণ্ঠে ছেলেটা বলল, প্রথমত তুমি হাজার চিৎকার করলেও তোমার কণ্ঠের উচ্চারিত একটা শব্দও গাড়ির বাইরে যাবে না। দ্বিতীয়ত, তুর্য চৌধুরীর হাত থেকে তোমাকে বাঁচানোর সাধ্য এই মুহূর্তে কারো নেই, মুরগির বাচ্চা। তুর্য চৌধুরী নামটাই কম্পন ধরালো পৃথার কায়া জুড়ে। এর আগে বহুবার এই লোকের সাথে পৃথার দেখা হয়েছে, ঝগড়া হয়েছে, তবে নামটা জানা হয়নি। বারবার ব্রিটিশ লোক বলেই সম্বোধন করেছে তাকে। কিন্তু এই নামটা কেমন পরিচিত পরিচিত মনে হচ্ছে। কোথাও শুনেছে হয়তো, কিন্তু কোথায় শুনেছে পৃথা মনে করতে ব্যর্থ হলো। যেথায় শুনেছে শুনুকে। এখন এই লোকটার থেকে নিজেকে মুক্ত করাই মেয়েটার একমাত্র লক্ষ্য হওয়া উচিত। কিন্তু সে লেগেছে এর নামের রহস্য খুঁজতে। তুর্য চৌধুরীর নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পৃথা। মুহূর্তেই আবার আগের রূপে ফিরে গেল সে। কটমট করে বলল, ছাড়ুন আমাকে, অসভ্য পুরুষ। তুর্য দাঁতের দাঁত চাপল, কটমট করে বলল, ছাড়লেই ওই চ্যাংড়া স্যারের কাছে যাবে নাকি? সেই পায়তারা করছো? পৃথার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তুর্যের পানে। তখন থেকে নাহিদ স্যারকে নিয়ে এই লোক অপমানের পর অপমান করে যাচ্ছে। কেন? নাহিদ স্যারের সাথে তার কোনো সম্পর্ক আছে নাকি? নেই তো। শুধুমাত্র আজ সকালে একসাথে একটু কলেজে এসেছে, তাই এই লোক এত কথা বানিয়ে ফেলল। পৃথা ফুঁসে উঠল, ঝাঁঝালো কণ্ঠে বলল, আমি যার কাছে খুশি যাব, আপনার কি? আপনি কোন অধিকারে আমাকে এসব কথা বলছেন? তুর্য রেগে গেল। খাবলে ধরল মেয়েটা নরম কোমরের ভাঁজ। ক্রোধে হিসিয়ে বলল, কোন অধিকারে বলছি তা তোমার রাজাকার বাপকে জিজ্ঞেস করো। সে খুব ভালোভাবে চেনে আমাকে, আর আমার অধিকারটাও তার জানা সম্পূর্ণভাবে। পৃথা তেতে গেল, উঁচু কণ্ঠে বলল, একদম আমার বাবাকে উল্টাপাল্টা কথা বলবেন না। আমার বাবা মোটেই রাজাকার নয়, বরং আপনি ব্রিটিশ। তুর্য মুখ বাঁকালো, নির্লিপ্ত হয়ে বলল, তোমার বাপটা রাজাকার, ভাই দুটো আলবদল আল শামস। তোমার গোষ্ঠী শুদ্ধ সব বেঈমানের দল, শুধু তুমি ছাড়া। মুখ সামলে কথা বলুন। তুর্য আলতো হাসল। পৃথার পানে আরেকটু ঝুঁকে বলল, মুখ সামলাবো না আমি? কি করবে? মুখে চুমু খাবে? তেমন ইচ্ছে থাকলে দ্রুত কাজটা সেরে ফেলো। শুভ কাজে দেরি করতে নেই, জানো না তুমি? পৃথা হতভম্ব হয়ে গেল। সবকিছু যেন মাথার উপর থেকে চলে গেল। এতক্ষণ না হয় চেপে ধরেছে ক্রোধের বসে, আর এখন চুমু খাওয়ার কথাও বলছে। আগে তো ভেবেছিল এই লোক শুধুমাত্র ব্রিটিশ, তারপরে আবিষ্কার করলো এই ব্রিটিশের পাশাপাশি পাগল, এখন অসভ্যও বটে। ছি ছি, চরিত্রের কি শ্রী! পৃথার হতবাগতার মাঝেই তাকে ছেড়ে দিল তুর্য। ঠিকঠাক হয়ে বসে পকেট থেকে মোবাইলটা বের করে আরশকে মেসেজ করল।
গাড়িতে আয়। আরস প্রায় সাথে সাথেই গাড়িতে এলো। ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো দ্রুততার সাথে। এরপরে সময় কেটে গেল খুব দ্রুত। এমনিও কলেজ থেকে পৃথার বাড়ির দূরত্ব বেশি নয়। তার উপর মেয়েটা চুপচাপ বসে রয়েছে গাড়ির সিটে। আরস কিছুক্ষণের মধ্যে তাদের বিল্ডিং এর সম্মুখে এসে থামালো গাড়িটা। পৃথাদের বাসার সম্মুখে আর নিল না। পরে দেখা যাবে ওই রাজাকারের দল তাদের একসাথে দেখে কোনো গন্ডগোল লাগিয়ে দিবে। গাড়ি থামার বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরও পৃথাকে গাড়ি থেকে নামতে না দেখে ভ্রু কুচকালো তুর্য। কপালে ভাঁজ ফেলে শুধালো, নামবে নাকি তোমার বাসা পর্যন্ত যাব? পরে তোমার রাজাকার বাপ আল বদল আর আল শামস ভাই দেখে ফেললে কিন্তু আমার কোনো দোষ নেই। পৃথা ফুঁসে উঠে তাকাল তুর্যের পানে, তবে বলল না কিছুই। এখন এই লোকের সাথে বাঘ বিতণ্ডায় জড়িয়ে দেরি করার ইচ্ছে নেই কোনো। এমনি এই আত পাগলের পাল্লায় পড়ে অনেকটা সময় দেরি হয়েছে মেটার। পৃথা ফুসফুস করতে করতে গাড়ি ছেড়ে বাইরে নেমে দাঁড়ালো। তীব্র ক্রোধ নিয়ে ঠাস করে লাগালো দরজাটা। অতঃপর হনহন করে হাঁটা দিল সম্মুখ পানে। তুর্য হেসে ফেলল বউয়ের রাগ দেখে। বিড়বিড়িয়ে বলল, মুরগির বাচ্চার মতো বউটা আমার। আরও সম্মুখে বসে লুকিং গ্লাসে দেখল তুর্যের হাসি মুখটা। কেমন যেন তুর্যের কার্যকলাপে সায় দিতে পারছে না সে। বউকে যেহেতু হাতে পেয়েছে, তাদের বিয়ের কথা বলে দিলেই তো পারে। এত অভিনয় করে সময় নষ্ট করার কি দরকার? তবে এই কথাগুলো তুর্যের সম্মুখে বলার সাহস পায় না ছেলেটা। আবার না বলেও থাকতে পারছে না। বেশ কিছুক্ষণ সময় নিয়ে নিজের ভিতরে সাহস সঞ্চার করল আরস। অতঃপর তুর্যকে শুধালো, স্যার, আপনি ম্যামকে বলে দিচ্ছে না কেন সে আপনার বউ? আপনাদের বিয়ে হয়েছিল? থামলো আরস, আমতা আমতা করে বলল, একবার সত্যিটা বলে দিলি তো হয়, সব ঝামেলা শেষ হয়ে যায়। এসব লুকোচুরি খেলার মানে কি স্যার? তুর্য হাসলো, গাড়ির সাথে গায়ে এলিয়ে দিয়ে বলল, বউয়ের সাথে লুকোচুরি খেলতে ভালো লাগছে আরস। বউটার বিভ্রান্তিকর মুখশ্রী হৃদয়ে প্রশান্তি দিচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল আরস, বিড়বিড়িয়ে বলল, এই প্রশান্তি না আবার অশান্তির কারণ হয়ে দাঁড়ায়। আরসের নিচু স্বরে বলা কথাগুলো তুর্যের কর্ণে ঠিক মতো পৌঁছালো না। ভ্রু উঁচিয়ে সে শুধালো, কিছু বললি? আরস এড়িয়ে যেতে চাইল তুর্যকে। এই কথাগুলো শুনলে আবার কি না কি বলে আতপাগল লোকটা, কোনো বিশ্বাস নেই তো। আরস কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলল, তেমন কিছু না স্যার। বিকালের তেজহীন সূর্য দুপুরের ন্যায় আর প্রচণ্ড গরম এবং তেজ ছড়াচ্ছে না সে। আবহাওয়াও বেশ সদয় আজ। মৃদু শীতল বাতাস বইছে চারপাশে। আবহাওয়ার এমন অনুকূল রূপ দেখে হৃদি এসে জুটেছে পৃথাদের বাড়িতে। উদ্দেশ্য পৃথাকে নিয়ে বাইরে বেরোবে, কিছু কেনাকাটা করার আছে তার। প্রথমে পৃথা রাজি না হলেও হৃদির জোরাজুরিতে না করতে পারল না আর। দুই বান্ধবী একদম সেজেগুজে কক্ষ থেকে বেরিয়ে এলো। এখন শপিংয়ে যাবে, তারপর একটু ঘুরবে। শেষে পরন্ত বিকেলে গুধূলি লগ্নকে সাক্ষী রেখে ফুচকা খেয়ে বাড়িতে ফিরবে। তবে তাদের এই এত পরিকল্পনা টিকল না খুব বেশিক্ষণ। বসার কক্ষে আসতেই পরিকল্পনায় ভাটা লাগিয়ে দিল পিয়াস। ছেলেটা বসেছিল বসার কক্ষের সোফাতেই। দুই বান্ধবীকে এত সেজেগুজে বেরোতে দেখে ভ্রুযুগল কুঁচকেল পিয়াসের। থমথমে কণ্ঠে প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? হৃদি আর পৃথা থমকে দাঁড়ালো সাথে সাথেই। হৃদি মেয়েটা জড়সড় হয়ে দাঁড়ালো পৃথার পাশেই। এমনি ভাই বাবারা যতই ভালোবাসা দিক না কেন, সময়ে শাসন করতেও পিছুপা হয় না তারা। তাছাড়া তার এক একটা ভাইয়ের যে শরীর ভর্তি ক্রোধ। পৃথা আমতামতা শুরু করলো, ভেঙে ভেঙে বলল, এই বাইরে যাচ্ছিলাম একটু, হৃদির কিছু কেনাকাটা করার আছে তো ভাই। পিয়াস আর চোখে তাকালো ভীত হৃদির পানে। মেয়েটাকে তাকে অজানা কারণেই ভয় পায় সর্বদা। কখনো এই মেয়ের উপরে নিজের কোনো ক্রোধ প্রকাশ করেছে বা ক্রোধে দুই চারটা থাপ্পড় মেরেছে তাও তো নয়। তারপরও কেমন যেন মেয়েটা তার সম্মুখে আসলেই গুটিয়ে যায়। অন্যদের বেলায় তো বেশ প্রাণোচ্ছল চঞ্চল থাকে, তাহলে তার দোষটা কি? তাকে কেন ভয় পাবে? তপ্ত নিঃশ্বাস ফেলল পিয়াস, বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, চল আমিও যাব তোদের সাথে। পিয়াসের সাথে যাওয়ার কথা শুনে যেন আটকে উঠল দুই রমণী। হৃদি খামচে ধরল পৃথার হাত। তাদের সাথে পিয়াস জমানের সকল পরিকল্পনাতে জল ঢালা। পিয়াস তাদের বাসা থেকে সোজা শপিং মলে নিয়ে যাবে, সেখান থেকে আবার খেদিয়ে বাড়িতে নিয়ে আসবে। কোথাও ঘুরোঘুরিও হবে না, আর ফুচকা খাওয়া তো হবেই না। পৃথা জিহ্বা দ্বারা নিজের দুই ওষ্ঠ ভিজিয়ে নিল, অতঃপর বলল, তোমাকে যেতে হবে না ভাইয়া, আমরা দুই বান্ধবী তো আছি, যাব আর চলে আসব।
পিয়াস এক পলক তাকালো বোনের পানে, অতঃপর হৃদির পানে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বলল, এর জন্যই তো আমাকে আরো বেশি করে যেতে হবে। এক গর্ধবের সাথে যাচ্ছে আরেক গর্ধব। পৃথা আর রীতি অপমানিত বোধ করল বেশ, তবে পিয়াসের মুখের উপরে আর কিছু বলার সাহস হলো না তাদের। অগত্যা পিয়াসের সাথেই শপিং এ যাওয়ার জন্য উদ্যত হলো দুই রমণী। একটু বাদে কাছাকাছি একটা ছোটখাটো শপিং মলে এসে পৌঁছালো পিয়াস, হৃদি এবং পৃথা। তারা শপিং মলে ঢুকতেই সেখানে এসে পৌঁছালো তুর্য এবং আরশ। আরশের উপরে সর্বদা পৃথার উপর নজর রাখার দায়িত্ব ছিল। সেই দায়িত্ব পালনে নিয়োজিত অবস্থায় আরশ যখন দেখল পৃথা বাড়ি থেকে বের হচ্ছে, চটজলদি সে খবরটা পৌঁছে দিল তুর্যের কানে। তুর্য দেরি করেনি, কোনো রকমে তৈরি হয়ে পিছু নিয়েছে বউয়ের। ফলস্বরূপ এখন সে শপিং মলে ঢুকে পিয়াসকে বউয়ের সাথে দেখেই মেজাজটা চটে গেল ছেলেটার। কোথায় বউ একা আসবে, তার পিছু পিছু একটু ঘুরঘুর করবে, কিশোরী বয়সের ন্যায় নিজের বউ নামক মেয়েটাকে বিরক্ত করবে তা না, কাবাবের মধ্যে হাতে হতে আরেকজন এসে হাজির। তুর্য দাঁতের দাঁত চাপল, কটমট করে আরশকে বলল, এই আলবদরটা এখানে আমার বউয়ের সাথে কি করছে? আরশ শুনল তুর্যের প্রশ্ন, তবে প্রতি উত্তরে বলল না কিছুই। আসলে এই আলবদর কেন এসেছে তা তো সেও জানে না, হয়তো বোনকে একা ছাড়তে চায়নি তাই এসেছে। তুর্য আড়াল থেকে বেশ কিছুটা সময় নিয়ে ঘুরঘুর করল বউয়ের কাছে যাওয়ার জন্য, কিন্তু সে সুযোগ আর এলো না। পিয়াসটা যেন আঠার মতো লেগে আছে মেয়েটার সাথে। তুর্যের মেজাজ বিগড়াল আরও। আজ শুধুমাত্র বউটার মনের মধ্যে তাকে নিয়ে কোনো নেতিবাচক প্রভাব ফেলতে চায় না বিধায় পৃথার বাপ ভাইয়ের সাথে ঝামেলা করছে না, নয়তো দেখিয়ে দিত তুর্য কি জিনিস। এমনি বউয়ের হৃদয়ে তার জন্য নেতিবাচক চিন্তা ভাবনার তো শেষ নেই। তুর্যের ভাবনার মধ্যেই পৃথারা এগিয়ে গেল বিল পরিশোধ করতে। আজকের মতো কেনাকাটা শেষ তাদের। বিল পরিশোধ করার সময়ে শপিং মলেরই একজন মহিলা কর্মচারী তড়িঘড়ি করে দৌড়ে এলো একটা প্যাকেট হাতে। জনবলে পিয়াস, পৃথা, হৃদি তিনজন থাকলেও কর্মচারী নারীটি প্যাকেটটা এগিয়ে দিল পৃথার পানে, হাসি মুখে বলল, ম্যাম, এটা আপনার। পৃথা অবাক হলো, প্যাকেটটা হাতে নিয়ে ভেতরে দেখলো একটা বেশ সুন্দর শাড়ি, কালো নরম জর্জেটের উপর সোনালি কারুকাজ খচিত। সুন্দরের সাথে সাথে শাড়িটার দামিও মনে হচ্ছে, তবে এমন কোনো শাড়ি পৃথা তো নেয়নি বা নেওয়ার চিন্তাও প্রকাশ করেনি। পৃথা অবাক কণ্ঠে বলল, আমার মানে, আমি তো এই শাড়িটি কিনিনি। অল্প বয়সী নারীটি একগাল হাসল, অত্যন্ত নম্র কণ্ঠে বলল, এটা আপনি কেনেননি ম্যাম, এটা আমাদের তরফ থেকে আপনার জন্য উপহার। কয়দিন আগে বসন্ত গেল তো, সেই উপলক্ষে আমাদের এখানে একটা অফার চলছে। 3000 টাকার ওপরে কেউ শপিং করলে তাকে একটা শাড়ি গিফট করা হবে। সেই শাড়িটি আপনি পেয়েছেন। মহিলা কর্মচারীর এহেন যুক্তিতে ভ্রু কুঁচকে এলো পিয়াসের। পৃথার হাত থেকে শাড়িটা নিজের হাতে নিল সে, উল্টোপাল্টে দেখে বলল, কিন্তু শাড়িটা দেখে তো মনে হচ্ছে 3000-এর থেকে অধিক দাম। মেয়েটি আমতা আমতা করল, কিছুটা ইতস্ত ভঙ্গিতে বলল, আমি কি জানি, শপিং মল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এটা। পিয়াস, পৃথা এবং ঋদ্ধি বোধ হয় বিশ্বাস করলো মেয়েটার কথা। ঋদ্ধির মন খারাপ হলো, সে বলল, তাহলে আমারটা কোথায়? ম্যাম, আপনারা দুজন সম্ভবত মিলেমিশে 3000 টাকার শপিং করেছেন, তাই শাড়ি একটাই পাবেন। ঋদ্ধি আর কিছু বলল না, যদিও শাড়িটা তার পছন্দ হয়েছিল, কিন্তু যেহেতু সেটা পৃথার হাতেই প্রথম উঠেছে এবং তার বলে সম্বোধন করা হয়েছে, তাই সে চুপ রইল। তাছাড়া পিয়াসের সামনে এই শাড়ি নিয়ে ঝগড়া করার সাহসও তার নেই, নয়তো বান্ধবীর সাথে এক ঝড় ঝগড়া লাগিয়ে হলেও শাড়িটা নিত সে। পিয়াস তাকালো রিধির মলিন মুখশ্রীর পানে। শাড়ি দেওয়া ওই নারী কর্মীকেই বলল, হুবহু এমন আরেকটা শাড়ি দিন আমাদের। জি স্যার। ওষ্ঠ নাড়িয়ে কথাটা একবার আওড়িয়েই নারী কর্মীটির চটজলদি হুবহু একই রকম একটা শাড়ি এনে বাড়িয়ে দিল তাদের পানে। পিয়াস তাকালো রিধির দিকে, আদেশের সুরে বলল, শাড়িটা নাও। রিধি নিল না শাড়িটা, আমতামতা করে বলল, আমার লাগবে না। পিয়াস সাথে সাথে ধমকে উঠল রিধিকে, গম্ভীর কণ্ঠে বলল, তোমার কাছে জিজ্ঞেস করেছি আমি, নিতে বলেছি নাও। রিধি আর না করার সাহস পেল না। এমনিও শাড়িটা সে নিতে চাইছিল ভীষণভাবে, শুধুমাত্র ভদ্রতার খাতিরে না না করছিল। যাক, এই লোকের ধমকটা তো কোনো কাজে এলো তার, অন্তত ধমকের বদলতে একটা সুন্দর শাড়ি পেয়েছে সে। রাত বেড়েছে কিছুটা, চারিদিক যদিও এখনো নীরব হয়ে ওঠেনি,
তবে অন্ধকার গ্রাস করেছে বেশ ভালোভাবেই। আকাশটাও বেশ মেঘলা। বিকালে অল্প বিস্তর শীতল হাওয়ার উপস্থিতি পাওয়া গেলেও এখন টিপ টিপ বৃষ্টির আভাস পাওয়া যাচ্ছে। আবহাওয়া খারাপ থাকায় শিকদার বাড়ির সবাই আজ তাড়াতাড়ি নিজেদের রাতের খাবারের পাট চুকিয়ে যার যার কক্ষের দ্বার দিয়েছে। পৃথক কক্ষে প্রবেশ করেই বিছানার ওপরে রাখা বিকেলের শপিং মল থেকে পাওয়া শাড়িটা হাতে তুলে নিল। 2 পা ফেলে এগিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সম্মুখে। শাড়িটা গায়ে ফেলে দেখতে লাগলো কেমন লাগছে। শাড়িটা ভারী পছন্দ হয়েছে মেয়েটার। ভাগ্যিস আজ শপিং মলে গিয়েছিল সে, নয়তো কত সুন্দর একটা শাড়ি মিস করে যেত। পৃথায় শাড়িটা নিয়ে ব্যস্ততার মাঝেই বিছানার ওপরে ফেলে রাখা তার মোবাইলটা বেজে উঠল প্রবল ঝংকার তুলে। মেয়েটা বিরক্ত হলো, কে আবার এই সময় কল করেছে। পৃথা একরাশ বিরক্তি নিয়ে এগিয়ে গেল বিছানার পানে। মোবাইলের স্ক্রিনে জ্বলজ্বল করছে অপরিচিত নাম্বার। একবার রিসিভ করবে না ভেবেও কলটা রিসিভ করল সে। যদি কেউ কোনো প্রয়োজনে কল করে থাকে তখন। তবে কল ধরে মেয়েটা নিজের ভিতরকার বিরক্তি ভাব প্রকাশ করল না, বরং নম্র কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? সাথে সাথে ওপাশ থেকে ভেসে এলো এক পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর। সালামের জবাব দিয়ে সে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি কে তা জানার আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথার কপাল কুঁচকে এলো। কে এই লোক এই মাঝরাতে কল করে জবাব দিতে চাইছে? আর পৃথাই বা কেন অপরিচিত কাউকে কৈফিয়ত দিবে? পৃথা চরম বিরক্তি নিয়ে বলল, কে আপনি বলুন তো? আর এত রাতে কল করে এসব কি প্রশ্ন? আগে বলো, তোমাকে এই বয়সে মোবাইল কে দিয়েছে? পৃথা চোখ মুখ খিচে বলল, বাবা দিয়েছে। হ্যাঁ, তা তো দিবেই। তোমার রাজাকার বাপটা আমার কপাল পোড়ার জন্য উঠে পড়ে লেগেছে দেখছি। এই রাজাকার, এইটুকু শুনেই পৃথা বুঝে গেল কে হতে পারে এই লোক। দাঁতে দাঁত চাপত পৃথা, কটমট করে বলল, এই এই ব্রিটিশ লোক, আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুর্য যেন মজা পেল পৃথার কথায়, রসিয়ে রসিয়ে বলল, আকাশে বাতাসে আমার মনে। পৃথা তেতে গেল। এই আত পাগল লোক তো হাত ধুয়েই তার পেছনে পড়ে গেছে। চাইছিটা কি? পৃথা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, অসভ্য লোক, আমাকে এত রাতে কল করেছেন কেন? তুর্য হাসল, দাঁত দিয়ে নিচের উষ্ঠ কামড়ে বলল, প্রেম করতে। করবে আমার সাথে প্রেম? পৃথা মুখ বাঁকালো, ভেঙচি কেটে বলল, আপনার মতো ব্রিটিশ আত পাগল লোকের সাথে প্রেম করার চেয়ে কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে কতক্ষণ টানাটানি করব, তাও ভালো। তুর্য ভ্রু কুচকাল, বেশ দৃঢ় কণ্ঠে বলল, কিন্তু প্রেম তো তোমার আমার সাথেই করতে হবে, আমি ছাড়া তোমার কোনো গতি নেই। পৃথা জ্বলে উঠল, গর্জানো কণ্ঠে বলল, একদম বাজে কথা বলবেন না ব্রিটিশ পুরুষ। রাত বিরাতে একটা মেয়েকে কল করে এমন নির্লজ্জ মার্কা কথা বলতে লজ্জা করছেন আপনার? আপনাকে আমি ব্রিটিশ আত পাগল ভেবেছিলাম, এখন দেখছি চরম অসভ্যও বটে। আমি তোমার ভাবনার চেয়ে অধিক অসভ্য, মুরগির বাচ্চা, ধীরে ধীরে টের পাবে। পৃথা ভেঙচি কাটল, তাচ্ছিল্যের স্বরে বলল, আপনার সাথে আর কথা হলে তো টের পাবো, আপনার সাথে তো আমার আর কথাই হবে না। তুর্য নিঃশব্দে হাসল, ছোট একটা শ্বাস ফেলে বলল, আমাদের আবার দেখা হবে, কথা হবে। এই বিশালতার আকাশের নিচে ছোট্ট একটা ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। তুর্যের বলা প্রতিটি কথা খুব মন দিয়ে শুনল পৃথা। হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি করা নাড়ল সাথে সাথে। হৃদস্পন্দনও গাঢ় হয়ে উঠতে শুরু করেছে ধীরে ধীরে। তবে পরক্ষণে বিভ্রান্ত হয়ে পড়ল মেয়েটা। এই পুরুষ কেন এত রাতে তাকে কল করে এসব প্রেমময় বাক্য ওড়াচ্ছে? এই পুরুষ এখনো তার নিকট অপরিচিত মানবের কাতারেই পড়ে। দুজন দুজনের সম্পর্কে তেমন কিছু জানা হয়ে ওঠেনি এখনো। খুব বেশি দিন হয়নি তাদের দেখা হয়েছে। তারপর থেকে একে অপরের শত্রুতাকে বরণ করে নিয়েছিল দুজন। হঠাৎ কি হলো? মাত্র 3-4টা দিন ধরে পরিবর্তন এলো এই পুরুষের ব্যবহারে। খুব করে ভালো ব্যবহার করছে পৃথার সাথে, আবার সময়ে অসময়ে প্রেমময় বাক্যবাণে কাবু করার চেষ্টা চালাচ্ছে মেয়েটাকে। তাছাড়া একটু আগে কি সব বলল? কথাগুলো শেষ লাইনে বেশ দৃঢ়তার সাথেই তো তুর্য নামক পুরুষটি তাকে জানান দিল, ভালোবাসাময় ঘরে সুখময় সংসার হবে। পৃথার ভ্রুযুগল কুঁচকে এলো। তাদের সংসার কিভাবে হবে? কেন হবে? হুট করে এই অপরিচিত পুরুষের সাথে বিয়ে হবে তার? কোথা থেকে হুট করে উদয় হলো এই লোক? পৃথা কেমন হাঁসফাঁস করে উঠল, বিভ্রান্তপূর্ণ কণ্ঠে বলল, আমি রাখছি, আপনি আমাকে আর কল করবেন না, সাবধান। কথাটুকু বলেই মেয়েটা খট করে কেটে দিল কলটা। তুর্য হাসল, মেয়েটাকে বিরক্ত এবং বিভ্রান্ত করতে বেশ ভালোই লাগছে তার।
তুর্য ভাবলো আবারও কল করবে পৃথাকে, আর একটু বিরক্ত করবে, কিন্তু তার আগেই হন্তদন্ত হয়ে কক্ষে প্রবেশ করলো আরুষ। ব্যস্ত কণ্ঠে বলল, স্যার, ওরা এসে গেছে। তুর্য পেছন ফিরে তাকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, কারা এসে গেছে? আরুষ তাড়াহুড়া শুরু করলো, হড়বড়িয়ে বলল, শাহিন মির্জা যে আমাদের হাতে বন্দি, তা তার দলের লোকেরা জেনে গেছে ইতিমধ্যে। তার লেজ ধরেই রাজশাহী পর্যন্ত পৌঁছে গেছে ওরা। মুহূর্তে তুর্যের চোখ মুখ শক্ত হয়ে উঠল। গম্ভীর কণ্ঠে সে বলল, সিকিউরিটি বাড়িয়ে দে, যেটাকে যেখানে পাবি তুলে নিবি। একটা গাধার বাচ্চাও যেন রাজশাহীর মাটিতে পড়ে না থাকে।